আমরা যখন বাংলা আমরা সবাই বাংলায় কথা বলি। আমরা যার যার ভাষায় কথা বলি। সবাই যেখানে যে যেখানে জন্ম সেই ভাষায় কথা বলেন। কথা বলি আমরা। কথা বলার মধ্যে আমাদের কিন্তু অনেক বিষয় রয়েছে যে আমরা সব সময় চাই নিজেকে সুন্দর এবং সঠিকভাবে উপস্থাপন করার জন্য। এবং সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যদি আমরা কিছু বিষয় একটু জেনে নেই এবং শুরু থেকে আমাদের যারা প্রজন্ম রয়েছে তাদেরকে যদি জানিয়ে দিই বিষয়টা, তখন তারা সে ভাষার প্রতি, নিজ ভাষার প্রতি শ্রদ্ধাশীল হবে। আমাদের এই জানার জন্য প্রথমে কিছু ধাপ রয়েছে, যেটার পরে যেটা জানতে হবে। শুরুতেই যদি আমি অনেক শক্ত কথা বলি, আমাদের ছোট বাচ্চারা তারা বুঝতে পারবে না। তো আমি শুরুতে তাদেরকে আমাকে বর্ণ চেনাতে হবে। বর্ণমালা যদি সে এবং বিষয়টা হচ্ছে বর্ণমালার অনেক জানার বিষয় আছে। আমরা হয়তো ভাবতে পারি ক খ গ স র স র এগুলি তো আমরা শিখিয়েছি বাচ্চাদের, এগুলি তো আমাদের বাচ্চারা জানি, এটা আবার শেখার কি আছে? কিন্তু মূল বিষয়টা কিন্তু এখানেই। সমস্ত খেলা এই বর্ণমালা, 11টি স্বরবর্ণ, 39টি ব্যঞ্জন বর্ণ, এই বর্ণের মধ্যেই সমস্ত খেলা, সমস্ত কারুকাজ এই বর্ণের মধ্যেই। তো বর্ণ যেখানে আমরা কিন্তু এই বিষয়টি অনেকে জানিই না যে প্রতিটি বর্ণের উচ্চারণের আলাদা জায়গা আছে। আমরা কিন্তু জানি না যে কোন বর্ণটি লিখতে গেলে কোনটা পূর্ণ মাত্রা হবে, কোনটা অর্ধ মাত্রা হবে, কোনটা মাত্রা ছাড়া হবে, মাত্রা কি সেই বিষয়টাই আমরা অনেকে জানি না। তো আমি আজকে শুরুতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। শুরুতে যে বিষয়টা আমি বললাম বর্ণর কথা, বর্ণ চেনানোর কথা। তো বর্ণ চেনানোর কথা যেহেতু আমি বললাম, প্রথমে তো আমাদের জানতে হবে যে বর্ণটা কি। শিক্ষার্থী তোমরা যারা ক্লাসটি দেখবে তাদের জন্য বলছি, প্রথমেই আমাদের জানতে হবে বর্ণ কাকে বলে, বর্ণটা কি। আমরা কথা বলি, আমরা কথার মাধ্যমে নিজেদের মনের ভাব প্রকাশ করি। আমি এই যে কথা বলছি, আমি এই যে এখন কথা বলছি তোমাদের সাথে বা আপনাদের সাথে, এই কথা বলে কিন্তু আমি বোঝাতে চাচ্ছি যে আমি কি বলতে চাচ্ছি। এটা হলো আমার মনের ভাষা। আমার মনের ভাষা আমি প্রকাশ করছি কিভাবে? কথার মাধ্যমে। এখন আমি যে কথা বলছি, এই যে কথা বলার জন্য সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হয়। যেগুলিকে, যে কথা বলার জন্য যে চিহ্নগুলি, যে কথায় যে চিহ্নগুলি আসে, সেগুলি মূলত বর্ণ। তাহলে বর্ণ কাকে বলে আমরা বলবো? বর্ণ হলো মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলি কি বর্ণ বলা হয়। তাহলে বর্ণ কাকে বলে? আমি আবার রিপিট করছি, বর্ণ হচ্ছে মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলিকেই বর্ণ বলে। এবার আমরা জানব বর্ণ কত প্রকার এবং কি কি। বর্ণের প্রকারভেদ রয়েছে। বর্ণ হলো দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। বর্ণ কত প্রকার? দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। আমরা প্রথমে জানলাম বর্ণ কি, বর্ণ কাকে বলে। এখন আমরা জানব বর্ণ কত প্রকার ও কি কি। বর্ণ দুই প্রকার, বাংলাতে বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। এখন স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ বললাম, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এখন যদি কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে স্বরবর্ণ বললা, বর্ণ কি জানলা, বর্ণ কত প্রকার, কি কি জানলা, বর্ণ দুই প্রকার, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। এখন কেউ যদি তোমাকে প্রশ্ন করে আচ্ছা স্বরবর্ণ বুঝলাম, কিন্তু স্বরবর্ণটা কি জিনিস, স্বরবর্ণটা কি? তাহলে আমাকে জানতে হবে স্বরবর্ণ কাকে বলে, তারপর জানতে হবে স্বরবর্ণ কটি। তাহলে স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলো কি বলে? স্বরবর্ণ। আবার বলছি, খেয়াল করো, যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া
যে বর্ণটা উচ্চারিত হতে অন্য কোনো বর্ণের সাহায্য প্রয়োজন নেই। আমাদের এমন অনেক বর্ণ আছে যেগুলি উচ্চারণে অন্য বর্ণের সাহায্য প্রয়োজন। তো আমাদের যে বর্ণ উচ্চারণে অন্য বর্ণের সাহায্যের প্রয়োজন নেই সেগুলি হলো অন্য বর্ণের সাহায্য ছাড়া যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হবে, সেই বর্ণগুলিকে আমরা বলবো স্বরবর্ণ। তাহলে স্বরবর্ণ কাকে বলে? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলিকে আমরা বলবো স্বরবর্ণ। স্বরবর্ণ হলো মোট 11টি। স্বরবর্ণ কাকে বলে? স্বরবর্ণ কয়টি? তাহলে স্বরবর্ণ হলো যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলিকে বলবো, সেগুলিকে স্বরবর্ণ বলা হয়। স্বরবর্ণ কতটি? স্বরবর্ণ 11টি। তাহলে বন্ধুরা, আমরা শুরুতে জানলাম কি বর্ণ কাকে বলে। বর্ণ কাকে বলে আমি আবার রিপিট করছি। বর্ণ মনের কথা লিখে প্রকাশ করার জন্য যে সকল সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলিকে বর্ণ বলা হয়। এবার আসো বর্ণ কত প্রকার, কি কি? বর্ণ 2 প্রকার, স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ। এবার আসি স্বরবর্ণ কাকে বলে। স্বরবর্ণ মোট কয়টি? যে বর্ণ অন্য বর্ণের সাহায্য ছাড়া নিজে নিজে উচ্চারিত হতে পারে সেগুলিকেই স্বরবর্ণ বলে। স্বরবর্ণ মোট 11টি। 11টি স্বরবর্ণের মধ্যে আমি আগামী ক্লাসে তোমাদের লিখে দেখাবো। আজকে আমি শুধু বলবো, তোমরা পরবর্তী ক্লাসে লিখে দেখাবো তোমাদেরকে আমি। স্বরবর্ণ হলো মোট 11টি। যেমন অ, আ, ই, ই, উ, উ, ঋ, এ, ওই, ও, ও। এখন এই স্বরবর্ণগুলিকে 2 ভাবে পড়া যায়। তুমি যখন আবৃত্তি করবে, শুদ্ধ উচ্চারণের জন্য কথা বলতে বা ক্লাসে যাবে, তখন তোমাকে এভাবেই পড়ানো হবে, অ, আ, ই, ই, উ, উ, এভাবে। আর তুমি যখন কোনো একাডেমিতে ভর্তি হবে, বই যখন তুমি একাডেমিক পড়াশোনা শুরু করবে, তখন তোমাকে পড়ানো হবে এভাবে, স্বরে অ, স্বরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, ঋ, এ, ওই, ও, ও, এভাবে পড়ানো হবে তোমাকে। এখন আমরা স্বরবর্ণগুলি 11টি এটি জানলাম। মজার ব্যাপার হচ্ছে এই যে স্বরবর্ণগুলি, এই স্বরবর্ণগুলি কিন্তু উচ্চারণের জায়গা আলাদা আলাদা। আমাদেরকে সেই বিষয়টি জানতে হবে। আমরা যদি জানতে পারি যে স্বরবর্ণের উচ্চারণের জায়গা কোনগুলি, কোন বর্ণ, স্বরবর্ণ হোক ব্যঞ্জন বর্ণ হোক, কোন জায়গার উচ্চারণগুলি কোথা থেকে কোনটা উচ্চারণ হয়, তাহলে কিন্তু আমরা একেবারে শতভাগ শুদ্ধ ভাষায় কথা বলতে পারবো। সে বিষয়ে আমি পরে আসছি। এখন আমাদের এই যে 11টি স্বরবর্ণ রয়েছে, এই স্বরবর্ণগুলি যখন আমরা লিখব তখন আমাদের যে বিষয়গুলি জানতে হবে সেটি হলো জানতে হবে যে এই যে 11টি স্বরবর্ণ, এর মধ্যে কতটি আছে মাত্রা, পূর্ণ মাত্রার, কতটি আছে অর্ধমাত্রার, কয়টি আছে মাত্রা ছাড়া। আমরা যখন পড়ব তখন তো এটার প্রয়োজন হবে না, কিন্তু আমরা যখন লিখব তখন আমাকে জানতে হবে যে কোন বর্ণটি ফুল মাত্রার, পূর্ণ মাত্রা, কোনটি অর্ধমাত্রা, কোনটি মাত্রা ছাড়া। এখন আমি বললাম যে এই এই বর্ণটি মাত্রা আছে, এই এই মাত্রা নাই, অর্ধমাত্রা। এখন তুমি জানলে না যে মাত্রাটা কি, এইটাই তুমি জানলে না, তাহলে তুমি কি করে বুঝবে যে কোনটি মাত্রা ছাড়া, কোনটি অর্ধমাত্রা, কোনটি পূর্ণ মাত্রা? তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? আমাদের জানতে হবে মাত্রা কি, মাত্রা কাকে বলে। বিষয়টা আমরা যখন লিখি বর্ণের উপরে
যে কোনো বর্ণ লিখি, বর্ণের উপর একটি সমান্তরাল সোজা একটা দাগ থাকে, একটি দাগ দিয়ে তার নিচে আমরা বর্ণটা লিখি। সেই যে দাগটা, তাকেই বলা হয় মাত্রা। তাহলে বর্ণমালা যখন আমরা লিখব, তাহলে কি করতে হবে? মাত্রার বিষয়টি মাথায় রাখতে হবে, মাত্রা জানতে হবে। তাহলে মাত্রা কাকে বলে? আমরা যখন বর্ণ লিখব, বর্ণের উপরে যে রেখা বা দাগ, সমান দাগ থাকবে, তাকে বলা হয় মাত্রা। বর্ণের উপরের সমান্তরাল যে দাগ থাকে তাকে মাত্রা বলা হয়। এখন এই মাত্রা আবার 3 ভাগ, মাত্রাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো পূর্ণ মাত্রা, একটা হলো অর্ধমাত্রা, আর একটা হলো মাত্রা ছাড়া। কোনো কোনো শব্দের উপরে মাত্রা নেই, কোনো কোনো বর্ণের উপরে মাত্রা নেই। তাহলে মাত্রাকে আবার 3টি ভাগে ভাগ করা হয়েছে। কি কি? পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রা ছাড়া বর্ণ। এখন আমরা পড়েছি কি স্বরবর্ণ 11টি। এখন 11টি স্বরবর্ণের মধ্যে মাত্রা, পূর্ণ মাত্রার কতটি আছে, অর্ধমাত্রার কতটি আছে এবং মাত্রা ছাড়া কতটি আছে, এগুলি আমাদের জানতে হবে। তাহলে আমাদের কাছে সব সহজ হয়ে যাবে। আমরা তুমি যখন বড় হবে, তখন তুমি নিশ্চয়ই দেখো, যদি তুমি কোনো টেলিভিশনে অ্যাঙ্করিং করতে চাও, তুমি যদি আবৃত্তি শিল্পী হতে চাও, তুমি যদি গানের শিল্পী হতে চাও, কিংবা তুমি যদি কোনো কর্পোরেশনে অনেক বড় জব করতে চাও, কিংবা তুমি যদি কোনো বিজনেসের সঙ্গে জড়িত হতে চাও, তোমার প্রথম স্মার্টনেসের প্রথম শর্তই হবে তোমাকে সুন্দরভাবে কথা বলতে পারা। এখন যেহেতু আমি বাংলাদেশি, তুমি বাংলাদেশি, বাঙালি, আমাদেরকে কিন্তু বাংলা ভাষাটা আগে জানতে হবে, তারপরে আমরা অন্য কোনো ভাষাকে কিন্তু আমরা অশ্রদ্ধা করব না বা ভালোবাসবো না, এটাও না। কিন্তু আমরা সব ভাষার প্রতি শ্রদ্ধাশীল হব, কিন্তু সবচেয়ে আগে নিজের ভাষা, আমাদের এই যে ভাষা, আমরা এই যে বাংলা ভাষায় কথা বলি, এর কিন্তু অনেক বড় একটি ইতিহাস রয়েছে। সেই গল্প তোমাদেরকে আমি আরেকদিন শোনাবো, যে আমাদের এই যে বাংলা ভাষায় কথা বলছি, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরাও কথা বলছো, মাকে মা মা ডাকছো, বাবাকে বাবা ডাকছো, এই যে ডাকা, এই যে এর পেছনে অনেক বড় একটি ইতিহাস আছে। সেই ইতিহাস একদিন আমরা শুনবো, একদিন আমি তোমাদেরকে বলবো। তো এখন আমরা যে ছিলাম কোথায়? মাত্রায় ছিলাম। তাহলে মাত্রা কাকে বলে? বর্ণের উপরে যে রেখা বা দাগ থাকে তাকে বলে মাত্রা। মাত্রা সমান্তরাল দাগটাকে, মাত্রাকে কত ভাগে ভাগ করা হয়? মাত্রাকে 3 ভাগে ভাগ করা হয়, পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রা ছাড়া বর্ণ। আমাদের তাহলে স্বরবর্ণ কতটি? 11টি। 11টি স্বরবর্ণের মধ্যে তাহলে আমরা জানবো পূর্ণ মাত্রার কয়টি রয়েছে এবং কি কি। পূর্ণ মাত্রায় রয়েছে 6টি স্বরবর্ণ। কটি স্বরবর্ণ পূর্ণ মাত্রা? আমাদের 6টি স্বরবর্ণ। 11টির মধ্যে আমাদের 6টি স্বরবর্ণ রয়েছে পূর্ণ মাত্রার। তাহলে সেই 6টি কি কি? অ, স্বরে অ, আ মানে স্বরে আ, হ্রস্ব ই যেটাকে আমরা বলি ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ। এই 6টি বর্ণ রয়েছে পূর্ণ মাত্রার। কি কি? আবার বলছি, পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি? 6টি। স্বরে অ, স্বরে আ যেটাকে আমরা বলবো অ, আ, ই, ই, উ, উ। এই 6টি স্বরবর্ণ রয়েছে আমাদের পূর্ণ মাত্রার, যেটা মানে পুরোটা বর্ণ যখন লিখব, আমরা পুরোটা বর্ণই মাত্রার নিচে থাকবে, এটাকে বলে পূর্ণ মাত্রায়। এই তাহলে আমাদের 6টি বর্ণ পূর্ণ মাত্রায়। এখন আছে অর্ধমাত্রা। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি? অর্ধমাত্রার স্বরবর্ণ মাত্র একটি, রি। রি অর্ধমাত্রা।
তাহলে আমরা মাত্রা স্বরবর্ণ 11টি স্বরবর্ণ, 6টি হলো পূর্ণমাত্রা, একটি হলো অর্ধমাত্রা, সেটি হলো রি। এবার জানবো আমরা তাহলে 6টি আর একটি 7টি, তাহলে 11টির মধ্যে 7টি গেলে থাকে কয়টি? 4টি। এই 4টি হলো মাত্রা ছাড়া বর্ণ। তাহলে মাত্রা ছাড়া বর্ণ কি কি? এ, ওই, ও, ও। কি কি? এ, ওই, ও, ও। তাহলে মাত্রা ছাড়া বর্ণ আমাদের 4টি। তাহলে এবার 11টি শেষ হয়ে গেল। 11টি কি কি? আমাদের 6টি হলো পূর্ণমাত্রার, একটি হলো অর্ধমাত্রার এবং 4টি হলো মাত্রা ছাড়া স্বরবর্ণ। তাহলে আমরা শুরু থেকে বলি, এবার আমরা কি কি শিখলাম। আমরা যারা তোমরা শিক্ষার্থী শুনবে তারা শুরু থেকে আমি আবার রিপিট করছি। প্রথমে আমরা বললাম বর্ণ কাকে বলে, তারপরে আমরা জানলাম বর্ণ কত প্রকার ও কি কি, তারপরে আমরা জানলাম স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ কয়টি, মোট কয়টি, তারপরে আমরা জানলাম স্বরবর্ণগুলি কি, তারপরে আমরা জানলাম মাত্রা কাকে বলে, দেন আমরা তারপরে জানলাম কি মাত্রাকে কত ভাগে ভাগ করা হয়েছে, তারপরে আমরা জানলাম যে 3 ভাগে ভাগ করা হয়েছে, কত ভাগে ভাগ করা হয়েছে এবং সেগুলি কি কি। তারপরে আমরা জানলাম যে 3টি ভাগে ভাগ করা হয়েছে পূর্ণমাত্রা, পূর্ণমাত্রায় কতটি স্বরবর্ণ রয়েছে, অর্ধমাত্রায় কতটি স্বরবর্ণ রয়েছে এবং মাত্রা ছাড়া কতটি স্বরবর্ণ রয়েছে। আমরা এই পর্যন্ত জেনেছি। আমরা এবার অন্য জানায় যাব। তার আগে আমি তোমাদের সাথে একটু কবিতা পড়ে শোনাতে চাই তোমাদেরকে। তোমরা কি জানো আমাদের দেশের জাতীয় কবি কে? আমাদের বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম। আমাদের বাংলাদেশের জাতীয় কবি, জাতীয় কবির নাম কি? কাজী নজরুল ইসলাম। আমাদের এই কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস ছিল গতকাল, 12ই ভাদ্র। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যু দিবস, মৃত্যুর দিন ছিল গতকালকে। ইংরেজি এবং বাংলার তারিখের দুটো একটু হেরফের রয়েছে। তো আমরা এখন একটা কবিতা শোনাই তোমাদের, জাতীয় কবির লেখা, হ্যাঁ, যেটি তোমরা ইচ্ছে করলে এই কবিতাটি শিখতে পারো এবং তোমরা যদি শিখতে চাও আবৃত্তি কিভাবে করে, কিভাবে কবিতা পড়ে, তোমরা তাহলে জানাবে, মন্তব্য করে জানাবে যে তোমরা শিখতে চাও, এই আবৃত্তি শিখতে চাও। তাহলে তোমাদেরকে আমি প্রতি প্রোগ্রামে আবৃত্তি করে কবিতা আবৃত্তির লেসন দিব। আরেকটি বিষয় যেটি এই প্রোগ্রামে যারা অ্যারেঞ্জ করেছেন, যারা আয়োজন করেছেন, তাদেরকে বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন বাচ্চাদের জন্য বেশ যথেষ্ট রাত, 10টায় প্রোগ্রামটি শুরু হয়েছে। তো আমাদের দেশে ছোট বাচ্চারা মূলত যাদের জন্য আয়োজন, ওরা এতটা রাত জেগে থাকে না। তো অনেক অনেক অভিভাবক আমাকে নক করেছিলেন এবং তারা বলেছিলেন যে ম্যাডাম যদি প্রোগ্রামটা আরেকটু আগে নেওয়া যায়, বাংলাদেশ সময় রাত 9টায় করা যায়, তাহলে আমরা প্রোগ্রামটি দেখতে পারবে আমাদের বাচ্চারাও। তো যারা আয়োজন করেছেন এই প্রোগ্রাম, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি যে আপনারা একটু ভাবনায় রাখবেন এটি। আর যারা আজকের এই অনুষ্ঠানটি এত সুন্দর একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছেন, যারা ধারাবাহিকভাবে এই আয়োজনটি থাকবে, তাদের সহযোগিতা করেছেন শাপলা সিটি লিমিটেডের সার্বিক সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি হচ্ছে। আমি আছি TV19-এর সঙ্গে, সাফিয়া খন্দকার রেখা আপনাদের সাথে। এবার একটু কবিতায় চলে যাই বাচ্চাদের। লিচু চোর। আমাদের কাজী নজরুল ইসলাম
অনেক লিখেছেন শিশু কিশোরদের জন্য। সেরকম একটি লিচু চোর একটি মজার কবিতা, সেটি তোমাদের জন্য আমি পড়ি। হ্যাঁ, তো লিচু চোর কাজী নজরুল ইসলাম। বাবুদের তালপুকুরে হাবুদের ডাল কুকুরে, সে কি বাস করলে তারা, বলি থাম একটু দাঁড়া। পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না, হোথা না আসতে গিয়ে বড় কাস্তে নিয়ে, গাছে ঘুচেই চড়েছি, ছোট এক ডাল ধরেছি, ও বাবা মরাত করে পড়েছি সরাত জোরে। পড়বি পর মালির ঘাড়ে, সে ছিল গাছের আড়ে, বেটা ভাই বড় নচ্ছার, ধুমাধুম গোটা দুচ্চার, দিলে খুব কিলো ঘুষি, একদম জড়ছে ঠুসি। আমিও বাগিয়ে থাপড়, দেহাওয়া চাগিয়ে কাপড়, লাফিয়ে ডিঙ্গু দেয়াল, দেখি এক ভিট্রে শিয়াল। আরে ধ্যাত শিয়াল কোথা, ভোলাটা দাঁড়িয়ে হোথা, দেখে যেই আঁতকে ওটা, কুকুরও জড়লো ছোটা। আমি কই কম মোকাবার, কুকুরেই করবে সাবার। বাবা গো মা গো বলে পাঁচিলের ফোকর গোলে, ঢুকে গিয়ে বসদের ঘরে, যেন প্রাণ হাসলো ধরে। যাব ফের কানমলিবাই, চুরিতে আর যদি যাই, তবে মোর নামই মিছা, কুকুরের চামড়া খিচা। সে কি ভাই যায় রে ভোলা, মালির ওই পিটনি গুলা। কি বলিস, ফের হপ্তা, তবা তবা নাক খপ্তা। পড়ছিলাম কবি কাজী নজরুল ইসলামের একটি মজার কবিতা লিচু চোর। এটি অনেক মজার একটি কবিতা। তোমরা যদি শিখতে চাও তাহলে তোমরা জানাবে, এবং তোমরা এখান থেকে আমি যে পড়লাম এখান থেকে তোমরা শিখতে পারো। এবং তোমরা যদি আরো বেশি কিছু জানতে চাও তোমরা আমাকে প্রশ্ন করতে পারো। আমি তাৎক্ষণিক জবাব না দিলে, আমি যদি পারি তখন জবাব দিয়ে দিব, আর যদি আমি পড়ার মধ্যে থাকি তাহলে পরবর্তীতে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা শিখছিলাম, তোমরা কিন্তু অবশ্যই কবিতা পড়বে, বেশি বেশি করে যদি কবিতা পড়ো তাহলে কিন্তু তোমাদের উচ্চারণ সুন্দর হবে। এবং কবিতা হলো তুমি আমরা যে কোনো বাংলা বই তুমি জোরে জোরে শব্দ করে পড়তে হবে, শব্দ করে পড়তে হবে। আর তুমি যদি কবিতা পড়ো তাহলে হয় কি, কবিতায় সব ধরনের তোমার জড়তা কাটানোরও কিছু বিষয় আছে, সেগুলো আমি তোমাদের পরে শিখিয়ে দিব। আজকে তোমাদেরকে আমি দুটো দিব, যে কোন দুটো তুমি পড়বা, কোন দুটো শব্দ, বা তোমাকে দুটো বা তিনটি আমি দিব, যে যেটি পড়লে তোমার মুখের জড়তা দূর হবে। সেটা হলো, তুমি আকারে দিয়ে তুমি যদি ব্যঞ্জন বর্ণর সাথে আকার দাও তাহলে কিছু শব্দ আছে, তাহলে সেটা সেভাবেও করতে পারবা তুমি। আর তুমি যদি সেটা না করতে চাও, শুরুতে যদি একটু, আচ্ছা সহজভাবে শুরুতে একটু দিয়ে দেই তোমাকে, যেমন ধরো আমরা অনেক সময় জোড়া শব্দ পড়ি না, যেমন জোড়া শব্দ আছে রিমঝিম, খ্যাক খ্যাক, খিক খিক, ঝিরঝির। হ্যাঁ, তারপরে আছে এরকম জোড়া অনেক শব্দ আছে। সেই জোড়া শব্দগুলি যদি আমরা বারবার প্র্যাকটিস করি বাসায় বা অনুশীলন করি তাহলে কিন্তু আমাদের জড়তা কেটে যাবে। জোড়া শব্দগুলি বেশি বেশি পড়তে হবে, তাহলে জড়তা কেটে যাবে। তো আমি তোমাদের আজকে একটু কিছু জড়তা কাটার কিছু লেসন দিয়ে দেই, তারপরে আমরা আবার যাব। স্বরবর্ণ আমাদের এখন অনেক বাকি আছে, সেই স্বরবর্ণের স্বরবর্ণের জায়গায় আমরা আবার যাব। আচ্ছা, আমি তোমাদেরকে যেটা বলছি এটা তোমরা একটু দেখো। আমাদের কিছু কিছু বর্ণমালা আছে যেগুলি আমাদের উচ্চারণে একটু বাধে। আমি তোমাদেরকে কিছু জোড়ার শব্দ দিয়ে দিব, যেটা তোমরা বাসায় অনুশীলন করবে। যেমন আজকে 4টা জোড়া শব্দ দিব। খক খক, খক খক, খ্যাক খ্যাক। 5বার পড়বে এভাবে, দেখো আমার সাথে। খক খক খ্যাক খ্যাক, খক খক খ্যাক খ্যাক,
তোমরা যদি কেউ গান জানো বা গান প্র্যাকটিস করো তাহলে দেখবে আমাদের 3টা ধাপ আছে। উদারা মুদারা তারা 3টা আছে। মানে লো স্কেল, মধ্যম স্কেল, হাই স্কেল, যেটা নিচু স্বর, মধ্যম স্বর এবং উচ্চ স্বর, 3টা স্বরের ধাপে তোমরা এই জোড়া শব্দগুলি প্র্যাকটিস করবে এবং ধীর লয় করবে একবার, দ্রুত লয় করবে একবার, মধ্যম লয় করবে একবার। আমি তোমাদেরকে যেমন দেখাচ্ছি তেমন ধরো, খক খক খ্যাক খ্যাক, এটি তুমি প্রথম পড়বে ধীর লয়, খক খক খ্যাক খ্যাক, খক খক খ্যাক খ্যাক, খক খক খ্যাক খ্যাক, খক খক খ্যাক খ্যাক, আমি ধীর লয় পড়লাম। এরপরে তুমি এটা পড়বে মধ্যম লয়ে, খক খক খ্যাক খ্যাক, খক খক খ্যাক খ্যাক, খক খক খ্যাক খ্যাক, খক খক খ্যাক খ্যাক, মধ্যম লয়। এবার তুমি পড়বে দ্রুত লয়ে, খক খক খ্যাক খ্যাক, 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 এভাবে। এরপরে তুমি পড়বে ঘট ঘট ঘ্যান ঘ্যান, এটা 5 বার তুমি ধীর লয় পড়বে, ঘট ঘট ঘ্যান ঘ্যান, ঘট ঘট ঘ্যান ঘ্যান, ঘট ঘট ঘ্যান ঘ্যান, ঘট ঘট ঘ্যান ঘ্যান। এবার আসো মধ্যম লয়, ঘট ঘট ঘ্যান ঘ্যান, ঘট ঘট ঘ্যান ঘ্যান, ঘট ঘট ঘ্যান ঘ্যান, ঘট ঘট ঘ্যান ঘ্যান। এবার আসো দ্রুত লয়, ঘট ঘট ঘ্যান ঘ্যান, ঘট ঘট ঘ্যান ঘ্যান, ঘট ঘট ঘ্যান ঘ্যান, ঘট ঘট ঘ্যান ঘ্যান, এভাবে। তাহলে আজকে থাকলো তোমার খক খক খ্যাক খ্যাক, ঘট ঘট ঘ্যাট ঘ্যাট, 4টা জোড়া শব্দ থাকলো। এটি তুমি প্র্যাকটিস করবে। পরবর্তী ক্লাসে আমি আরো 4টি দিব। এই জোড়া শব্দগুলি যদি আমরা প্র্যাকটিস করি তাহলে কি হবে, আমাদের জিভে জড়তা, অনেক সময় আমরা কথা বলতে গিয়ে আমাদের ফামলিং হয়, আমাদের বেঁধে যায়, অনেক সময় আমরা বেঁধে যায় কথা, বা আমরা ইতস্তত বোধ করি অনেক সময়, এগুলি প্র্যাকটিসের ব্যাপার। তুমি যখন এই এই অনুশীলন করবে তখন তোমার এই জড়তাটা কিন্তু কেটে যাবে, হ্যাঁ, থাকবে না, তুমি অবলীলায় বাংলা সুন্দর করে পড়তে পারবে। তো যারা আয়োজন করেছেন অনেক ধন্যবাদ তাদেরকে, TV99কে এই প্রোগ্রামটির জন্য, এবং যারা সহযোগিতা করছেন, শাপলা সিটি লিমিটেড এর সার্বিক সহযোগিতায় প্রোগ্রামটি হচ্ছে, তাদেরকেও অনেক ধন্যবাদ। যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি চেষ্টা করব তার উত্তর দিতে। দূরের এবং কাছের যারা দেখবেন অনুষ্ঠানটি বা দেখছেন, তাদের জন্য আমার অনেক ভালোবাসা। বতে বাংলা, ভতে ভালোবাসি, এই যে বাংলা শেখার আয়োজন, এর সাথে যুক্ত হতে পেরে আমার নিজেরও ভালো লাগছে। তো আমরা এবার আবার স্বরবর্ণে চলে যাই। আমরা মাত্রার বিষয়টি করেছিলাম, মাঝখানে আমি একটু কবিতায় চলে গেলাম। এবারে আমরা আসব স্বরবর্ণের উচ্চারণের স্থান জানার, বর্ণগুলি স্বরবর্ণের যে উচ্চারণ করব আমরা, উচ্চারণের স্থানগুলি জানব। এখন যদি আমি বলি যে হ্যাঁ তোমার উচ্চারণ ঠিক হচ্ছে না, তুমি এখান থেকে উচ্চারণ করবে, ওখান থেকে উচ্চারণ করবে, এইভাবে উচ্চারণ করবে, ওইভাবে উচ্চারণ করবে, এখন যে বাচ্চাটি বিদেশ বিভুয়ে থাকে সে তো জানে না উচ্চারণই কি, সুতরাং তাকে আগে জানতে হবে যে উচ্চারণ বিষয়টা কি। আমি বললাম যে হ্যাঁ স্বরবর্ণের উচ্চারণগুলি এখান থেকে হবে, অ এর উচ্চারণ এখানে, আ এর উচ্চারণ এখানে, এখনো আগে জানতে হবে উচ্চারণ একটার সঙ্গে একটা খুব রিলেটেড, এরকম চেনের মতো। তাহলে স্বরবর্ণের উচ্চারণের স্থান জানতে হবে, তাহলে আগে জানতে হবে উচ্চারণটা কি। আসলে উচ্চারণটা হলো ভাষাকে সহজ, সাবলীল এবং সুন্দর, মাধুর্যময়, শুদ্ধ করে প্রকাশ করাই মূলত উচ্চারণ। আমি এই যে ভাষা, আমি যে কথা বলছি, এক ভাষা, বাংলা ভাষায় কথা বলছি। এখন এই যে আমি এই যে বাংলা ভাষায় কথা বলছি, এই যে বাংলা ভাষায় যে কথাটা যদি আমি এই যে বলছি, এই যে আমি, এটা কি বলে মূলত উচ্চারণ। আমি কিভাবে
কি করছি, ভাষাকে সহজ, কি উচ্চারণ কাকে বলে, ভাষাকে সহজ, সাবলীল এবং সুন্দর, শুদ্ধভাবে প্রকাশ করাই হলো মূলত উচ্চারণ। তাহলে স্বরবর্ণের উচ্চারণের স্থান জানতে হলে আমরা কি করলাম, তাহলে উচ্চারণ কি এটাও জেনে নিলাম। এখন আসছে, আমরা কি বললাম, স্বরবর্ণের উচ্চারণের স্থান জানার পূর্বে আমরা কি জানলাম, উচ্চারণ কাকে বলে। ভাষাকে সহজ, সাবলীল, মাধুর্যময়, সুন্দর, শুদ্ধভাবে উপস্থাপন করাই হলো মূলত উচ্চারণ। এখন যদি কেউ প্রশ্ন করে যে প্রথমে আছে ভাষাকে সহজ সাবলীল, এখন যদি কোনো বাচ্চা জানতে চায় মিস ভাষা কি, আমি বললাম ভাষাকে সুন্দর, সহজ ও সাবলীল ভাবে উপস্থাপন করাই উচ্চারণ। এখন আমি জানলাম না ভাষা কি, তাই না? তাহলে আমাকে ভাষা কি সেটাও একটু জানতে হবে। ভাষাটা কি, ভাষা কাকে বলে? এই যে মনের ভাব, আমাদের যে মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্র, বাকযন্ত্রের সাহায্যে যে উচ্চারণ করি আমরা, এবং এটা আমি যে বাকযন্ত্রের সাহায্যে যে প্রকাশ করছি, উচ্চারণ করছি সেটা, এবং সেই যে যে উচ্চারণটা শুধু উচ্চারণ করলেই হবে না, এটা অন্যের বোধগম্য, অন্য বুঝতে পারে এরকম হতে হবে। তাহলে মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অপরের বোধগম্য যে সাউন্ড বা ধ্বনি সমষ্টি, তার নামই মূলত ভাষা। ভাষা কি? তাহলে মনের ভাব প্রকাশের জন্য, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অপরের বোধগম্য সাউন্ড বা ধ্বনি সমষ্টি, এর নামই ভাষা। পৃথিবীতে প্রত্যেকটি দেশের কিন্তু এবং জাতির ভিন্ন ভিন্ন ভাষা রয়েছে। আমরা যখন কথা বলি, এই যে কথা বলছি এখন, এটাকে হলো কথ্য ভাষা বলে। কথা বলছি, এই 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 বলা কথাগুলো যখন আমি লিখবো তখন হয়ে যাবে সেটা লেখ্য ভাষা। হ্যাঁ, ভাষাটা তাহলে ভাষাটাকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হলো বলে, একটা হলো লিখে। বলাটা হলো কথ্য ভাষা, কথা বলে প্রকাশ করছি, আর যেটা লিখবো আমরা সেটা হবে লেখ্য ভাষা। তাহলে স্বরবর্ণের উচ্চারণ জানার আগে তাহলে আমাদের কি কি জানতে হলো? আমাদের উচ্চারণ কাকে বলে এটা জানার প্রয়োজন হলো, আমাদের উচ্চারণ কাকে বলে এটা জানতে গিয়ে আমাদের ভাষা কাকে বলে এটাও চলে আসলো। তাহলে আমরা জানলাম কি, এখন বললাম ভাষা কাকে বলে এটা জানতে গিয়ে আমরা বললাম কি, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অপরে বুঝতে পারে, এইটাই হলো ভাষা। এখন বাকযন্ত্রটা কি, বাকযন্ত্র কি, কাকে বলে বাকযন্ত্র? আমাদের একটা জানতে হলে, একটা জানতে গিয়ে আমাদের আর একটা জানতে হচ্ছে তার ভেতরে। বাকযন্ত্র কি? আমরা যে কথা বলি, কথা বলার সময় আমাদের শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি প্রয়োজন হয় সেগুলিকে বাকযন্ত্র বলে। যেমন একসঙ্গে একটা অঙ্গ দিয়ে তো কথা বলা যায় না। কথা বলার জন্য কি হয়, আমাদের অনেকগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয়। সেই অঙ্গ প্রত্যঙ্গগুলিকে একসঙ্গে বলা হয় কি, বাকযন্ত্র। যেমন আমি যে কথা বলছি, কি লাগছে, আমার কণ্ঠ লাগছে, আমার মুখ লাগছে, ঠোঁট লাগছে, কণ্ঠ লাগছে, জিহ্বা লাগছে, আমার এই যে তালু লাগছে, জিভ লাগছে, ঠোঁট, তাহলে এই সব মিলিয়ে নাক লাগছে, কথা বলে নাক বন্ধ করি আমি, হ্যাঁ, আমার নাক, আমি এই যে এভাবে যদি থাকে তাহলে কিন্তু কথা সুন্দর শোনা যাবে না, ঠিক আছে? আমি কি, আমার যদি ঠোঁট না থাকে, আমি ঠোঁট বন্ধ করে কি কথা বলতে পারবো? বোঝা যাচ্ছে আমি কি বলছি? আমি ভিতরে ভিতরে একা বলছি। তাহলে কি, ঠোঁট অনেক বড় প্রয়োজন কথা বলার জন্য। তাহলে আমাদের কথা বলার জন্য শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গগুলি আমরা ব্যবহার করছি সেগুলির একসঙ্গে নাম হচ্ছে কি,
বাক যন্ত্র। এবার আমরা জানব তাহলে আমাদের স্বরবর্ণের উচ্চারণের স্থানগুলি এবার আমরা জানব, এবং স্বরবর্ণের উচ্চারণের স্থানগুলি জানার পরে আমি আবার শুরু থেকে বিষয়গুলি রিপিট করব যে আজ আমরা কি কি শিখলাম। স্বরবর্ণের উচ্চারণের 11টি স্বরবর্ণ আমরা জেনেছি আগে। 11টি স্বরবর্ণের উচ্চারণের জায়গাগুলি আলাদা আলাদা। যেমন প্রথমে আছে কি অ আ। আমরা যখন অ আর আ বলি এটি সরাসরি আমাদের এই কণ্ঠ থেকে, এখান থেকে আসে। তুমি বলো অ, অ বলার সময় এখানে হাত রাখো, দেখো এখানে ভাইব্রেশন হচ্ছে, এখানে কাঁপছে। অ আ, সরাসরি এই কণ্ঠ থেকে আসছে অ আ। এই জন্য অ আ, কেউ যদি তোমাকে প্রশ্ন করে অ আ কি বর্ণ, তুমি বলবে কণ্ঠবর্ণ। তাহলে অ আ উচ্চারণ হচ্ছে কোথা থেকে? কণ্ঠ, সরাসরি কণ্ঠ থেকে। অ আ উচ্চারণের জায়গা কণ্ঠ। অ আ আসছে কণ্ঠ থেকে। অ আ কি বর্ণ, তোমাকে যদি প্রশ্ন করি অ আ কি বর্ণ, তুমি বলবে কণ্ঠবর্ণ। অ আ কোথা থেকে আসছে? কণ্ঠ থেকে আসছে। তাহলে অ আ কি বর্ণ? কণ্ঠবর্ণ। এবার আসি অ আর পরে ই, ই, হ্রস্ব ই, দীর্ঘ ই। ই, ই, ই। দেখো ই যখন বলি তখন তুমি দেখো আমাদের মুখের ভেতরে, যেটাকে আমরা তালু বলি, আমরা দাঁতের আরো ভেতর দিকে যেটাকে আমরা তালু বলি, মুখে হা করলে এটা আছে তালু, ভেতরের দিকে উপর, জিভ উপরে করলে উপরে, এটাকে বলে তালু। তুমি দেখবা যখন ই বলবা তালু কাঁপছে। ই, দেখো ই বলো তুমি, ই তালু কাঁপছে, ই তালু কাঁপছে। তাহলে ই ই উচ্চারণ হয় ই, কণ্ঠে চাপ পড়ছে না। ই কোথায় চাপ পড়ছে? তালুতে চাপ পড়ছে। তাহলে ই ই তালু বর্ণ বা তালব্য বর্ণ। তাহলে আমরা অ আ পড়লাম কণ্ঠবর্ণ, ই ই তালু বর্ণ বা তালব্য বর্ণ। অ আ কণ্ঠবর্ণ, ই ই তালব্য বর্ণ। আমরা তাহলে শিখলাম অ আ, অ আ কণ্ঠ থেকে উচ্চারণ হয়, এই জন্য অ আ কণ্ঠবর্ণ। ই ই উচ্চারণ হয় কোথা থেকে? তালু থেকে, এই জন্য ই ই কে বলা হয় তালু বর্ণ বা তালব্য বর্ণ। এর ই ইর পরে উ, উ মানে রস্যু উ, দীর্ঘ উ। দেখো এখন অ আ আমাদের কণ্ঠ লেগেছে, ই ই তালু লেগেছে, কিন্তু আমরা উ, উ যখন বলছি তখন কিন্তু কণ্ঠেও তখন চাপ পড়ছে না, তালুতেও পড়ছে না। উ, উ আমাদের এই যে ঠোঁট, ঠোঁট আমাদের, ঠোঁটের আরেক নাম হলো ওষ্ঠ, ঠোঁটকে বলে ওষ্ঠ। তো ঠোঁট ওষ্ঠ বর্ণ বলা হয়। উ, উকে বলা হয় কি? উ, ঠোঁট কাজে লাগছে, উ ওষ্ঠ বর্ণ। উ, উ ওষ্ঠ বর্ণ। তাহলে আমরা এই যে উচ্চারণের স্থানগুলি জানছি, এতে কি হবে? যেমন ধরো আমরা যদি পড়ি, আমরা যদি উচ্চারণের স্থান জানি, তাহলে আমরা শুদ্ধভাবে বর্ণটাকে উচ্চারণ করতে পারবো। আমরা যদি, যেমন ধরো আমি উ পড়ছি, উ, উষা, উর্মি, উল। আমরা ঠোঁটের কাজ করছি। আমরা যখন উচ্চারণের স্থানগুলি সঠিক জানবো, তখন আমরা ভুল কম করব এবং আমরা ওই যে সঠিক, শুদ্ধ এবং সুন্দরভাবে উপস্থাপন করতে পারবো কথা বলার সময়, বা আমরা
যে কাজ করব আমরা তখন ভাষাকে সুন্দর এবং সঠিকভাবে উপস্থাপন করতে পারবো। তাহলে অ আ কোথা থেকে? কণ্ঠ থেকে। অ আ কণ্ঠবর্ণ। ই ই কোথা থেকে উচ্চারণ হয়? তালু থেকে। ই ই তালু বর্ণ বা তালব্য বর্ণ। উ উ উ উ কোথা থেকে উচ্চারণ হয়? ওষ্ঠ থেকে। ওষ্ঠ থেকে, ঠোঁটের আর এক নাম ওষ্ঠ। তাহলে উ উ ওষ্ঠ বর্ণ। উ উ কি বর্ণ? ওষ্ঠ বর্ণ। এরপর আসে কি? রি। রি রি অনেকে বলে রি, রি না, উচ্চারণ হবে রে। মধ্য, ওই যে তালু না, জীবের মধ্যভাগ থেকে রে, রে উচ্চারণ কি হবে? রে। তাহলে মধ্যভাগ থেকে, জীবের মধ্যভাগ থেকে উচ্চারণ হচ্ছে, তা ওই জন্য এটার নাম মূর্ধা বর্ণ বা মূর্ধন্য বর্ণ। রিকে বলা হয় মূর্ধা বর্ণ বা মূর্ধন্য বর্ণ, রি। এরপর থাকে কি? এ ওই। এ এ এ যখন আমরা বলি, আমরা যখন এ বলি তখন আমাদের কণ্ঠ এবং তালু দুটোই ব্যবহার হয়। এ বলি যখন, এটাও লাগে, ভিতরে তালু, এটা তালব্য বর্ণ বলেছিলাম না, হ্রস্বই দীর্ঘই সময় যেটা লাগে। তাহলে এ এবং ওই বলার সময় আমাদের অ আয় কণ্ঠ লাগে, ই ইতে তালু লাগে। এখন এ আর ওই বলার সময় কণ্ঠ এবং তালু দুটোই একসঙ্গে লাগে। এই জন্য এ ওই এ দুটো উচ্চারণকে, এ দুটোকে বলা হয় কণ্ঠ তালব্য বর্ণ বা কণ্ঠ তালু বর্ণ। আমরা শিখছি এখন কি? স্বরবর্ণের উচ্চারণের স্থানগুলি। এরপরে আসে ও ও। ও ও ও ওতে কণ্ঠ লাগছে, সাথে কি লাগছে? ও ও ওষ্ঠ লাগছে, ঠোঁট লাগছে। এই জন্য ও ওকে বলা হবে কণ্ঠ ওষ্ঠ বর্ণ। তাহলে উচ্চারণের স্থানগুলি আমরা শিখি, তারপরে কোন বর্ণকে কোন বর্ণ উচ্চারণের স্থান, এবং আমরা উচ্চারণের স্থান জানছি, কোন বর্ণ কোথা থেকে উচ্চারণ হয় সেটা জানলে আমাদের পরবর্তীতে কখনো কোনো সমস্যায় আমরা পড়ব না। তাহলে আমরা উচ্চারণের স্থানগুলি এবং উচ্চারণের স্থানের যে নাম আমরা জানছি এখন কি? তাহলে উচ্চারণের স্থান এবং উচ্চারণের স্থানের নাম। প্রথমে উচ্চারণের স্থান হলো অ আ কণ্ঠ থেকে, এটা হলো উচ্চারণের স্থান। আর উচ্চারণের বর্ণের নাম আছে, সেটা হলো অ আ কণ্ঠবর্ণ। তাহলে অ আর উচ্চারণ কণ্ঠ থেকে, এজন্য অ আ উচ্চারণের নাম কণ্ঠবর্ণ। হ্রস্বই দীর্ঘই তালু থেকে, এজন্য উচ্চারণের স্থান তালু থেকে, এজন্য নাম তালব্য বর্ণ। হ্রস্ব দীর্ঘ উচ্চারণ ওষ্ঠ থেকে, এজন্য এটির নাম ওষ্ঠ বর্ণ। রি মূর্ধা থেকে, এজন্য এটির নাম মূর্ধা বর্ণ বা মূর্ধন্য বর্ণ। এ ওই উচ্চারণ কণ্ঠ এবং তালু থেকে, এজন্য এর নাম কণ্ঠ তালব্য বর্ণ। ও ঔ এটি কণ্ঠ এবং ওষ্ঠ থেকে উচ্চারণ হয়, এজন্য এটির নাম কণ্ঠ ওষ্ঠ বর্ণ। আমরা আজকে স্বরবর্ণ নিয়ে আলোচনা করলাম এবং স্বরবর্ণ দিয়ে থাকবো আজকে। আমরা স্বরবর্ণ দিয়েই শেষ করব আজকে। তাহলে আমরা শুরু থেকে যেটি শিখলাম সেটি হলো, আমরা কি কি শিখলাম শুরু থেকে এই পর্যন্ত, আমরা সেটি একটু আবার আলোচনায় যাই। শুরু থেকে আমরা একটু রিপিট করি। তো আমরা যারা এই আয়োজন করেছেন এই অনুষ্ঠানটির, তাদেরকে TV19কে জানাচ্ছি
আমি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আর শাপলা সিটি লিমিটেড যিনি সার্বিক সহযোগিতায় আছেন অনুষ্ঠানটি, তাকেও জানাচ্ছি ধন্যবাদ। আর বতে বাংলা বতে ভালোবাসি এই শিরোনামে যে বাংলা শেখার অনুষ্ঠান, তাতে আছি আমি বাংলাদেশ থেকে সাফিয়া খন্দকার রেখা। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি প্রোগ্রাম শেষে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি প্রোগ্রামের মধ্যেও আমার চোখে পড়ে যায় আমি প্রশ্ন উত্তর দিব। আর যেটি আগেও একবার বলেছি, আবারও বলছি, যারা আয়োজন করেছেন তারা যদি সময়ের দিকে একটু খেয়াল নেন তাহলে অনেক বাংলাদেশের শিশুরা অনুষ্ঠানটি দেখতে পাবে। যেহেতু আমাদের বাংলাদেশে এখন অনেক রাত, এত রাতে বাচ্চারা মূলত জেগে থাকে না। এটি অনুরোধ করেছেন আর কি, অনেক অভিভাবক আমাকে অনুরোধ করেছেন, বিধায় আমি আপনাদেরকে এটি জানিয়ে রাখলাম। আমরা আজকে যে আজ শিখেছি আমি আবার সেগুলি আমি আচ্ছা, ওনার মনে হয় আমাকে শুনতে পাচ্ছেন না বা কিছু, আমি বুঝতে পারছি না। আচ্ছা, তাহলে আমি প্রশ্নগুলি আবার শুরু থেকে কি কি আমরা আজকে শিখলাম সেটি বলি। সেটি হলো, আমরা প্রথমে শিখেছি বর্ণ কাকে বলে, তারপরে শিখেছি বর্ণ কত প্রকার ও কি কি, তারপরে আমরা শিখেছি স্বরবর্ণ কাকে বলে, স্বরবর্ণ মোট কয়টি, তারপরে আমরা স্বরবর্ণগুলি কি কি সেটি শিখেছি, জেনেছি। তারপরে আমরা জেনেছি মাত্রা কাকে বলে, মাত্রা কত প্রকার, কত ভাগে মাত্রাকে ভাগ করা হয়েছে এটি শিখেছি। আমরা পূর্ণমাত্রার স্বরবর্ণ কয়টি এবং কি কি এটি শিখেছি। অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি কি কি শিখেছি। মাত্রা ছাড়া স্বরবর্ণ কয়টি এবং কি কি এটি শিখেছি। আমরা আরো যেটি শিখেছি সেটা হলো স্বরবর্ণের উচ্চারণের স্থান জানার পূর্বে আমরা যেগুলি জানতে হয়, যেমন উচ্চারণ কাকে বলে এটা জেনেছি। উচ্চারণ কাকে বলে জানতে গিয়ে আমরা তার সঙ্গে জেনেছি ভাষা কাকে বলে, ভাষা কাকে বলে এটি জেনেছি। তারপরে আমরা জেনেছি ভাষা কাকে বলে জানতে গিয়ে এর ভিতরে বাকযন্ত্র এসেছে, আমরা এটা জেনেছি যে বাকযন্ত্র কাকে বলে। তারপরে আমরা জেনেছি স্বরবর্ণের উচ্চারণের জায়গাগুলি। আমাদের 11টি স্বরবর্ণ, 11টি স্বরবর্ণের উচ্চারণের আলাদা আলাদা যে ভিন্ন ভিন্ন যে জায়গা রয়েছে সেগুলি আমরা জেনেছি। আর আমরা আজকে একটি কবিতা পড়েছি। আমরা পরবর্তী ক্লাসে আগামী যদি সব ঠিক থাকে হয়তো পরবর্তী শুক্রবার আমরা আবার আসবো এই ক্লাস নিয়ে, বাংলা বতে বাংলা ভতে ভালোবাসি এই ক্লাসের সঙ্গে। আপনারা আপনাদের যদি ভালো লাগে তাও আপনারা জানাবেন, আপনাদের যদি মন্দ লাগে তাও আপনারা জানাবেন, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাও আপনারা লিখে জানাবেন প্রোগ্রামের বিষয়, বা আপনারা যে কোনো বিষয়ে প্রোগ্রাম এই বাংলা ভাষা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি আপনাদেরকে জবাব দেওয়ার সচেষ্ট থাকবো সব সময়। আর যারা প্রবাসী রয়েছেন তাদের কাছে নিবেদন, আবেদন এবং অনুরোধ, আপনার শিশুকে বাংলা ভাষার যে মর্যাদা, বাংলা ভাষার যে একটি গৌরব উজ্জ্বল ইতিহাস রয়েছে সেটির সঙ্গে পরিচয় করিয়ে দিবেন। আপনি যদি আমাদের পৃথিবীতে অনেক দেশ রয়েছে কিন্তু বাংলা ভাষা মাতৃভাষার জন্য, বাংলা নিজের ভাষায় কথা বলার জন্য জীবন দিতে হয়েছে এই এই দেশের মানুষকে, জীবন দিয়ে ভাষাকে প্রতিষ্ঠা করতে হয়েছে, এই ইতিহাস খুব কম দেশেই রয়েছে। আদৌ আছে কিনা আমার জানাও নেই অতটা, তবে এই কারণে এই ইতিহাসটি যখন আপনি আপনার সন্তানের কাছে তুলে ধরবেন, বাংলা ভাষার এই গৌরবোজ্জ্বল ইতিহাস, তখন তার ভেতরে একটি শ্রদ্ধা তৈরি হবে, নিজের ভেতরে একটি শ্রদ্ধার জায়গা তৈরি হবে নিজের ভাষার প্রতি। তখন সে ভাষাকে ভালোবাসতে শিখবে এবং নিজের ভাষাকে যখন সে ভালোবাসবে, ভাষাকেও যে ভালোবাসতে হয় এই জিনিসটা যখন তার ভিতরে ঢুকবে, সে তখন অনেক যত্ন করে বাংলা শিখবে। সে যতই বিদেশে থাকুক নিজের দেশের ভাষাকে সে শিখতে চাইবে এবং ভাষায় যখনই সময় সুযোগ তার থাকবে তখনই সে বেশিরভাগই নিজের দেশের ভাষায়, নিজের ভাষায়, নিজের মাতৃভাষায় কথা বলবে। তো
আপনাদের কাছে এটুকুই আমার নিবেদন। আর যারা এর কলাকুশলী রয়েছেন আজকের এই প্রোগ্রামে, তাদের প্রতিও জানাচ্ছি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। তো আমি আজকের মতো এই অনুষ্ঠান থেকে বিদায় নিতে চাচ্ছি। যারা যুক্ত করেছেন আমাকে, আশা করি তারা আছেন। আমি আরেকটি কবিতা পড়তে পড়তে বিদায় নিচ্ছি। যেহেতু নজরুল ইসলামের, কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী, সেহেতু আমরা আরো একটি কাজী নজরুল ইসলামের কবিতা পড়ি। কাজী নজরুল ইসলামের কবিতা পড়তে পড়তে আমি চলে যাব। প্রভাতী। ভোর হলো দোর খোলো খুকুমণি ওঠোরে, ওই ডাকে জয়ী শাকে ফুল খুকি ছোটরে। খুকুমণি ওঠোরে, রবি মামা দেয় হামা, গায়ে রামা জামা ওই, দারোয়ান গান গায়ে শোনো ওই রামা হই। তেজি নীরে করে ভিড়, ওরে পাখি আকাশে, তার গান গায়ে ভাসে ভোর বাতাসে। চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার এইবার খুকুমণি উঠবে। খুলি হাল তুলি পাল, ওই তরি চলল, এইবার এইবার খুকু চোখ খুলল। আল সে নয় সে ওঠে রোজ সকালে, রোজ তাই চাঁদ ভাই টিপ দেয় কপালে। উঠলো ছুটলো ওই খোকা খুকি সব, উঠছে আগে কে ওই শূন্য কলরব। নাই রাত মুখ হাত, ধৌ খুকু জাগরে, জয় গানে ভগবানে, তুষি বর তুমি বর মাগোরে। অনেক ধন্যবাদ যারা আজকে অনুষ্ঠানের সঙ্গে ছিলেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। আমি আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। বাংলাদেশ থেকে আমি সাফিয়া খন্দকার রেখা। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।